হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে টাকা সম্পর্কে আলোচনা করব। টাকা দিয়ে কিভাবে আপনার পকেট কাটা হয়, টাকা দিয়ে কিভাবে আপনাকে দরিদ্র বানানো হয় এবং টাকা কিভাবে আপনার ক্ষতি করে এবং টাকা কিভাবে আপনার উপকার করে, এই জিনিসটা আমরা আজকে জানবো। তো আলোচনা শুরু করলাম। টাকা শোষণের হাতিয়ার নাকি স্বাধীনতার চাবিকাঠি? টাকা কেবল পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে থাকা কিছু সংখ্যা বা কাগজের নোট নয়, এটি বর্তমানে আধুনিক সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। নিচে টাকা কি এবং এটি সম্পর্কে জানা কেন জরুরি, তার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ দেওয়া হলো। টাকা কি? সহজ কথায়, টাকা হলো বিনিময়ের একটি স্বীকৃত মাধ্যম। এটি এমন একটি হাতিয়ার যা দিয়ে আমরা পণ্য বা সেবা ক্রয় করি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে টাকার তিনটি প্রধান ভূমিকা রয়েছে। বিনিময়ের মাধ্যম: কোনো কিছু কিনতে চাইলে আপনি সরাসরি পণ্য বদল না করে টাকা ব্যবহার করতে পারেন। মূল্যের পরিমাপক: কোনো জিনিসের দাম কত তা বোঝার জন্য টাকা একটি স্কেল হিসাবে কাজ করে। মূল্যের সঞ্চয়ক: আপনি আপনার পরিশ্রমের মূল্য ভবিষ্যতে ব্যবহারের জন্য টাকা হিসাবে জমিয়ে রাখতে পারেন। এই তিনটা কারণেই আপনি আজ পর্যন্ত শোষিত হওয়ার পরেও চুপচাপ বসে আছেন। তো আমরা দেখব কিভাবে আপনি শোষিত হন। টাকা সম্পর্কে কেন জানা উচিত? টাকা সম্পর্কে জ্ঞান থাকা মানে শুধু বেশি আয় করা নয়, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ করা। এর কারণগুলো হলো আর্থিক স্বাধীনতা। টাকা কিভাবে কাজ করে, যেমন বিনিয়োগ, সঞ্চয়, মুদ্রাস্ফীতি জানলে আপনি অভাবের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী জীবনযাপন করতে পারবেন। মুদ্রাস্ফীতি মোকাবেলা হচ্ছে সময়ের সাথে টাকার ক্রয় ক্ষমতা কমতে থাকে। আজ 100 টাকা যা পাওয়া যায় 10 বছর পর তা পাওয়া যাবে না। টাকা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি শিখবেন কিভাবে বিনিয়োগের মাধ্যমে এই ক্ষতি সামাল দেওয়া যায়। সম্পদের সৃষ্টি ও ব্যবস্থাপনা: শুধুমাত্র কঠোর পরিশ্রম করে ধনী হওয়া কঠিন। যারা টাকার মনস্তত্ত্ব এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানেন, তারা সীমিত আয় দিয়েও দীর্ঘমেয়াদী বড় সম্পদ গড়তে পারেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণ: লোন বা ক্রেডিট কার্ডের মারফতে বোঝা এবং ভালো ঋণ মন্দ ঋণের পার্থক্য করতে পারা আপনার ভবিষ্যৎ ক্রেডিট স্কোর ও মানসিক শান্তির জন্য অপরিহার্য। টাকা মালিক নাকি দাস? টাকা আপনার জীবনে মালিক হতে পারে, আবার আপনার দাসও হতে পারে। আপনি যদি টাকা সম্পর্কে না জানেন, তবে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে, আর যদি আপনি এটি সম্পর্কে জানেন, তবে আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। টাকা যেমন উন্নয়নের চাবিকাঠি হতে পারে, তেমনি ইতিহাসের বিভিন্ন পর্যায় এবং বর্তমান অর্থব্যবস্থায় এটি শোষণকারী এবং শক্তিশালী হাতিয়ার হিসাবেও ব্যবহৃত হয়ে আসছে। অর্থনৈতিক শোষণের প্রক্রিয়াটি সাধারণত অত্যন্ত সূক্ষ্ম এবং কাঠামোগত হয়। নিচে টাকা বা অর্থকে ব্যবহার করে শোষণের প্রধান মাধ্যমগুলো আলোচনা করা হলো। শোষণের প্রধান মাধ্যমগুলো: একটা হচ্ছে ঋণের পাদ। শোষণের সবচাইতে প্রাচীন এবং কার্যকর পদ্ধতি হলো ঋণ। যখন কোনো ব্যক্তি বা সংস্থাকে এমন শর্তে ঋণ দেওয়া হয় যা শোধ করা তার ক্ষমতার বাইরে, তখন সে দাসে পরিণত হয়। যেমন উচ্চ সুদ। চড়া সুদে ঋণ দিলে ঋণ গ্রহীতা আজীবন সুদ টেনে টেনেই যায়, আসলে টাকা আর শেষ হয় না। সূক্ষ্ম শর্তাবলীর চুক্তির মার ফেঁসে ফেলে মানুষকে এমনভাবে ঋণী করা হয় যে সে তার সম্পত্তি বা শ্রম নামমাত্র মূল্যে লিখে দিতে বাধ্য হয়। মুদ্রাস্ফীতি ও ক্রয় ক্ষমতা: এটি একটি পরোক্ষ শোষণ। যখন বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যায় কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ে না, তখন টাকার মান কমে যায়। যারা সঞ্চয় করে, নির্দিষ্ট বেতনে চাকরি করে, তাদের জমানো টাকার প্রকৃত মূল্য কমে যায়। এর ফলে সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে অর্জিত সম্পদ পরোক্ষভাবে ব্যবস্থার কাছে চলে যায়, যাকে অর্থনীতিতে হিডেন ট্যাক্স বলে। ঋণের ফাঁদের যদি একটা উদাহরণ দেই, যেমন চায়না বিভিন্ন দেশকে ঋণ দেয়। ঋণ দিয়ে আপনার এই যে এটা কি বলে, আপনার শ্রীলঙ্কার একটা বন্দর আজীবনের জন্য বা 100 বছরের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে নেয়। এই যে জাস্ট ঋণ দিছে, ও ঋণও দিবে, পরিশোধ করবে, সুদও পরিশোধ করবে, কিন্তু তার একটা
পোর্ট তারা নিয়ে নিছে। এটা হচ্ছে ঋণের একটা বড় ট্র্যাপ। তো চাইনিজ অনেক ঋণ আমাদের গাড়েও আছে বাংলাদেশের মানুষের, এটাও কিন্তু একটা বড় ট্র্যাপ হতে পারে। আবার যেমন রিসেন্টলি আমেরিকার সাথে একটা চুক্তি করছিল যে বিভিন্ন জিনিস আদান প্রদান করবে, যেমন ওখান থেকে কৃষি পণ্য কিনতে হবে, আপনার গার্মেন্টস প্রোডাক্ট কিনতে হবে, এসব না কিনলে তাদের কাছে বিক্রি করতে দিবে না, এমনকি শুকুরের মাংসও কিনতে হবে এরকম। তো এই যে এরকম ফাঁদগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ, আরও অনেক কিছু আছে। আবার মুদ্রাস্ফীতির ক্রয় ক্ষমতা, যেমন আজ থেকে 10 বছর 5 বছর বা 7 বছর আগে আপনার 1 কেজি সয়াবিন তেলের দাম ছিল 100 টাকা, এখন 1 কেজি সয়াবিন তেলের দাম হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল ফিল্ড। তারপরে আপনার গোল্ডের হিসাবেও দেখা যায় যে 5 বছর আগে গোল্ডের পড়েছিল 80,000 টাকা, এখন হচ্ছে 3 লাখ টাকা। এটাই হচ্ছে আপনাকে এভাবে একটা রাষ্ট্র, সরকার, একটা দেশের পলিসি তার জনগণকে এভাবে ধ্বংস করে, বা তাদের থেকে এভাবে হিডেন ট্যাক্স নেয়, বা তাদের উপর জোর জুলুম করে। মজুরি শোষণ, যখন শ্রমিকের প্রকৃত মূল্যের চেয়ে তাকে অনেক কম মজুরি দেওয়া হয় তখন তাকে উদ্বৃত্ত মূল্য শোষণ বলা হয়। পুঁজি বা টাকার মালিকরা যখন বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ নেয় তখন শ্রমিকরা বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য নামমাত্র মূল্যে তাদের জীবনের সময় বিক্রি করে দেয়। একে আধুনিক যুগের মজুরি দাসত্ব বলা হয়। তথ্যের অসমতা, টাকার জোরে যারা তথ্যের নাগাল পায় তারা সাধারণ মানুষকে সহজেই শোষণ করতে পারে। শেয়ার বাজার বা ব্যবসায়ের বড় বিনিয়োগকারী যখন ভেতরের খবর ব্যবহার করে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেয় তখন সেটা শোষণের রূপ নেয়। আবার জটিল আর্থিক পণ্য যেমন বীমা, লোন স্কিম সাধারণ মানুষকে বুঝিয়ে তাদের থেকে অর্থ হাতিয়ে নেওয়া যায়, এটাও একটা শোষণের মাধ্যম। তারপর হচ্ছে একচেটিয়া আধিপত্য, টাকার জোরে বড় কোম্পানিগুলো ছোট কোম্পানিগুলোকে ধ্বংস করে দেয়। যখন বাজারে কোনো একটি পক্ষের নিয়ন্ত্রণ চলে আসে তখন তারা পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি টাকা শুষে নেয়, যেটা আমাদের দেশে প্রতি ঈদে আমরা দেখতে পাই, বা কোনো একটা সংকট পড়লেই এই জিনিসটা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে ক্রেতার তখন কোনো বিকল্প থাকে না। তারপর হচ্ছে এই শোষণ থেকে বাঁচার উপায়, এই শোষণগুলো থেকে বাঁচতে হলে আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি অত্যন্ত জরুরি। যেমন সুদের হার বা সুদের চক্র বোঝা, ঋণের হিসাব এবং চক্রবৃদ্ধি সুদের প্রভাব সম্পর্কে সচেতন থাকা। তারপর হচ্ছে বিনিয়োগ জ্ঞান, টাকা ও আলসে ফেলে না রেখে সম্পদ ও দায়ের পার্থক্য বোঝা। তারপর হচ্ছে অধিকার সচেতনতা, শ্রম আইনে এবং বাজার ব্যবহৃত ব্যবস্থা সম্পর্কে জ্ঞান রাখা। টাকা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে যে কেউ এই কাঠামোগত শোষণের শিকার হতে পারে, আর যেটা একটা দেশের বলা যায় যে 99.99% শোষিত হয়। 0.01 অর্থাৎ 1000-এ একজন শোষিত হয় না। তারপর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শোষণের যদি কিছু বাস্তবসম্মত উদাহরণ দেখা যায়, যেমন বাজার সিন্ডিকেট। মুষ্টিমেয় কয়েকজন বড় ব্যবসায়ী চাল, ডাল, চিনি, পেঁয়াজের মতো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। তারা কম দামে পণ্য কিনে গুদামজাত করে রাখে। যখন বাজারে সংকট তৈরি হয় তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে দ্বিগুণ বা তিনগুণ দামে সেই পণ্য কেনে। এর ফলে সাধারণ মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা সরাসরি এই সিন্ডিকেটদারীদের হাতে চলে যায়। যেমন গত 3-2.5 মাস আগে রমজানের সময়, বা 3 মাস আগে রমজানের সময় আপনার এই বাংলাদেশের 700 জাহাজ নদীর উপর ভাসতেছে, কিন্তু আপনার মাল খালাস করতেছে না। কেন করতেছে না? কারণ ওই 700 জাহাজে আপনার রোজা ও রোজার ঈদ উপলক্ষে যাবতীয় প্রোডাক্ট এনে রাখা। যখন বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হবে তখন তারা বাজারে ছাড়বে এবং তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। তারপর হচ্ছে ব্যাংকিং খাতের ঋণ কেলেঙ্কারি। প্রভাবশালী ব্যক্তিরা ভুয়া কাগজপত্র বা প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নেন, যা তারা আর ফেরত দেন না। এই টাকা আসলে সাধারণ মানুষের জমানো আমানত। যখন ব্যাংক দেউলিয়া হওয়ার পথে থাকে তখন সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেই ঘাটতি পূরণ করে, অর্থাৎ কয়েকজনের চুরির দায় পুরো জনগণকে বইতে হয়। যেমন আমরা দেখি ইসলামী ব্যাংক থেকে এবং অন্যান্য ব্যাংক থেকে যে ঋণগুলো নিছে, ব্যাংকগুলোকে একবারে খালি করে দিছে। ওখানে এই জিনিসটার একবারে আয়নার মতো আর কি,
এই পয়েন্টটা ওখানকার আয়না, ব্যাংকিং খাতের ঋণ কেলেঙ্কারি। ওই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, ওদের যে পাবলিকের যে ওখানে টাকা জমা রাখছে তাদের টাকাগুলো কি করবে, এই সরকারি রাজস্ব থেকে দিতে হবে। তারপরে হচ্ছে ক্ষুদ্র ঋণের দীর্ঘমেয়াদী চক্র, মাইক্রো ফাইন্যান্স ডেট ট্র্যাপ। এটা হচ্ছে আমাদের সুদখোর ইউনুসের সবচাইতে বড় ব্যবসা পৃথিবীব্যাপী, যার জন্য সে নোবেলও পায় সুদ ব্যবসায়ের জন্য। গ্রাম অঞ্চলে এনজিও বা ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থাগুলো দারিদ্র্য বিমোচনের নামে ঋণ দেয়। আপাত দৃষ্টিতে মনে হয় সাহায্য করছে, কিন্তু এর সুদের হার এবং কিস্তি আদায়ের পদ্ধতি অনেক সময় অত্যন্ত কঠোর হয়। এক কিস্তি শোধ করতে না গিয়ে মানুষ অন্য জায়গা থেকে আবার লোন নেয়। এভাবে গ্রামের সাধারণ মানুষ একটি অন্তহীন ঋণের চক্রে আটকে পড়ে, যা তাদের আজীবন শোষিত করে রাখে। তারপরে হচ্ছে সরকারি প্রকল্পে অতিমূল্যায়ন। বাংলাদেশের রাস্তাঘাট বা ব্রিজ তৈরির খরচ বিশ্বের অন্যতম সর্বোচ্চ। একটি পর্দার দাম লাখ টাকা এবং একটি বালিশের দাম 1000 টাকা ধরার মতো ঘটনা আমরা দেখছি। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই প্রকল্পগুলো করা হয়, কিন্তু দুর্নীতির মাধ্যমে সেই টাকার একটা বড় অংশ ঠিকাদার এবং অসাধু কর্মকর্তাদের পকেটে চলে যায়। ফলাফল হিসেবে জনগণ মানসম্মত সেবা পায় না, কিন্তু চড়া মূল্যে ঠিকই পরিশোধ করে। তারপরে হচ্ছে রিক্রুটিং এজেন্সি শোষণ। বিদেশে কাজের আশায় যাওয়া শ্রমিকেরা এই শোষণের বড় শিকার। একজন শ্রমিক বিদেশ যেতে যে টাকা খরচ করে, যেমন ভিসা, টিকিট বাবদ 3 থেকে 5 লাখ টাকা, সেই টাকা তুলতে তার 2 থেকে 3 বছর লেগে যায়। এই যে রিক্রুটিং এজেন্সির মধ্যস্থভোগী হিসাবে সাধারণ মানুষ থেকে চড়া টাকা হাতিয়ে নেয়া, অনেক সময় তারা বিদেশে গিয়ে প্রতিশ্রুত কাজও পায় না, ফলে তারা আধুনিক দাসে পরিণত হয়ে যায়। তারপরে হচ্ছে মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের দৌরত্ব। কৃষক যে পণ্য উৎপাদন করে সে তার ন্যায্য দাম পায় না। একজন কৃষক হয়তো 2 টাকা কেজি দরে সবজি বিক্রি করছে, কিন্তু সেই একই সবজি ঢাকা শহরে বাজারে এসে 60 থেকে 70 টাকা কেজি হয়ে যাচ্ছে। মাঝখানের এই বিশাল মুনাফা টাকাওয়ালা মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে। এখানে কৃষক এবং ভোক্তা উভয় পক্ষই শোষিত হচ্ছে। তারপরে হচ্ছে ব্যাংক লোন কেলেঙ্কারি ও জনগণের ক্ষতি। সাধারণত মনে হতে পারে যে ব্যাংক কাউকে লোন দিলে এবং সেই টাকা ফেরত না আসলে শুধু ব্যাংকের লোকসান হচ্ছে, কিন্তু বাস্তবে ব্যাংকিং ব্যবস্থার সাথে জনগণের টাকা সরাসরি যুক্ত। কেন ব্যাংকের ক্ষতি আসলে জনগণের ক্ষতি, তার কারণগুলো নিচে দেওয়া হলো। জনগণের আমানত ঝুঁকির মুখে পড়া। ব্যাংকের নিজের কাছে থাকা সব টাকা তার নিজস্ব নয়। আপনি, আমি এবং সাধারণ মানুষগণ যে টাকা ব্যাংকে জমা রাখি, ব্যাংক সেই টাকা থেকে অন্যদের ঋণ দেয়। যদি বড় বড় ঋণ গ্রহীতারা টাকা ফেরত না দেয়, তবে ব্যাংকের কাছে নগদ টাকার সংকট দেখা দেয়। ফলে সাধারণ মানুষ যখন নিজের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলতে যায়, তখন ব্যাংক সেই টাকা দিতে হিমশিম খায় বা অপারগতা প্রকাশ করে। অর্থাৎ আপনার জমানো টাকা হারানো বা আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সুদের হারের উপর প্রভাব। ব্যাংক যখন বড় অঙ্কের কুঋণ বা খেলাপি ঋণের শিকার হয়, তখন তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে চায়। ব্যাংক তখন সাধারণ মানুষের আমানতকারীর জমানোর টাকার উপর সুদের হার কমিয়ে দেয়। অর্থাৎ আপনি সঞ্চয়ে লাভ কম পাবেন এবং অন্যদিকে সাধারণ ছোট ঋণের উপর সুদের হার বাড়িয়ে দেয়। ফলে সাধারণ জনগণ বেশি মাসুল গুনতে হয়। মুদ্রাস্ফীতি এবং জিনিসের দাম বৃদ্ধি। ব্যাংক থেকে যখন হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে আর ফেরত দেওয়া হয় না, তখন সেই টাকা বাজারের মানি সার্কুলেশন নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় সরকার ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে বা ঘাটতি মেটাতে নতুন টাকা ছাপে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেয়। বাজারে যখন উৎপাদন না বেড়ে টাকার সরবরাহ বাড়ে, তখন মুদ্রাস্ফীতি ঘটে। অর্থাৎ কয়েকজনের অর্থ আত্মসাতের ফলে বাজারে জিনিসের দাম হু হু করে বেড়ে যায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। তারপর হচ্ছে করদাতার টাকার অপচয়। যখন কোনো বড় ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তখন রাষ্ট্র সেই ব্যাংকে বাঁচাতে বেইল আউট বা পুনর্বরণ করে। সরকার এই টাকা পায় জনগণের দেওয়া ট্যাক্স থেকে। যে টাকা দিয়ে রাস্তা, স্কুল, হাসপাতাল হওয়ার কথা ছিল, সেই টাকা দিয়ে অসাধু ব্যবসায়ীরা করা ব্যাংকের গর্ত ভরাট করা হয়। অর্থাৎ আপনার ট্যাক্সের টাকা দিয়ে অন্যের ঋণের দায় মেটানো হয়। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ কমে যাওয়া। ব্যাংকের মূলধন যখন খেলাপি ঋণে আটকে থাকে, তখন ব্যাংক নতুন করে
লোন দেওয়ার ক্ষমতা হারায়। এর ফলে যারা ছোট বড় ব্যবসায়ী, সৎ উদ্যোক্তা, তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য লোন পায় না। এতে দেশে কর্মসংস্থান তৈরি হয় না এবং সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে, যার চূড়ান্ত শিকার হয় সাধারণ জনগণ। সহজ কথায়, ব্যাংক একটি মধ্যস্থতাকারী মাত্র। একদিকের পাইপ দিয়ে জনগণের টাকা ঢোকে, অন্য দিকের পাইপ দিয়ে ঋণ হিসাবে বের হয়। যদি ঋণের পাইপ দিয়ে টাকা বেরিয়ে গিয়ে আর ফিরে না আসে, তবে এই ব্যাংকে থাকা টাকা, জনগণের জমানো ওই টাকাই কমতে থাকে। বাংলাদেশের অদৃশ্য শোষণের মুদ্রা। বাংলাদেশের কাগজের নোট বা ব্যাংকের ঋণের পাশাপাশি আরও কিছু অদৃশ্য এবং বিকল্প মুদ্রা বা অর্থনৈতিক মাধ্যম রয়েছে, যা দিয়ে সাধারণত মানুষকে নিয়মিত শোষণ করা হয়। নিচে এর কয়েকটি বাস্তব উদাহরণ দেওয়া হলো। একটা হচ্ছে ঘুষ বা স্পিড মানি। বাংলাদেশে এটি একটি সমান্তরাল মুদ্রায় পরিণত হয়েছে। কোনো আইনি সেবা বা সরকারি কাজ পাওয়ার জন্য নির্ধারিত ফি এর বাইরে যে বাড়তি টাকা দিতে হয়, তা মূলত জনগণকে শোষণ করার একটি হাতিয়ার। একজন সাধারণ মানুষ তার নিজের ন্যায্য অধিকার বা সেবা পাওয়ার জন্য এই মুদ্রা দিতে বাধ্য হন। এটি তার সঞ্চয় কমিয়ে দেয়, আবার সমাজের ধনী ও প্রভাবশালী শ্রেণীর জন্য কাজ সহজ করে দেয়, যেখানে সাধারণ মানুষ পিছিয়ে পড়ে। তারপরে হচ্ছে চাঁদাবাজি ও টোকেন প্রথা। পরিবহন খাতে এবং ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এটি একটি শক্তিশালী শোষণকারী মুদ্রা। বাংলাদেশের বাস বা ট্রাক চালকদের বিভিন্ন পয়েন্টে গেট পাস বা অবৈধ টোকেন কিনতে হয়। এই টাকা আলটিমেটলি কি দেয়? আপনি যখন বাসে চড়েন, তখন বাজার থেকে সবজি কেনেন, তখন ওই চাঁদাবাজের টাকা পণ্যের দাম বা ভাড়ার সাথে যোগ করা হয়। অর্থাৎ একজন প্রভাবশালী লোক টাকার বিনিময়ে টোকেন দিচ্ছে, আর তার মাসুল দিচ্ছে সাধারণ জনগণ। তারপরে হচ্ছে ডিজিটাল হুন্ডি ও রেমিটেন্স। বিদেশে থাকা শ্রমিকদের উপার্জিত বৈদেশিক মুদ্রা, ডলার বা রিয়াল, অনেক সময় হুন্ডির মাধ্যমে লেনদেন হয়। হুন্ডি ব্যবসায়ীরা প্রবাসীদের কাছ থেকে ডলার নিয়ে নেয় এবং বাংলাদেশে তাদের পরিবারকে টাকা দেয়। এতে দেশে রেমিটেন্স বা ডলার হারায়। যখন দেশে ডলারের সংকট হয়, তখন এলসি খোলা যায় না এবং বিদেশ থেকে আমদানি করা জিনিসের দাম বেড়ে যায়। এভাবে ডলারের কারসাজিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা শোষিত হয়, অর্থাৎ ক্রয় ক্ষমতা কমে যায়, প্রোডাক্টের দাম বেড়ে যায়। তারপরে হচ্ছে সময়ের অপচয় বা টাইম ট্যাক্স। সময়কে এক ধরনের মুদ্রা হিসেবে ধরা যায়। অব্যবস্থাপনার কারণে জনগণের যে বিপুল সময় নষ্ট হয়, তা আসলে এক ধরনের অর্থনৈতিক শোষণ। ঢাকার যানজট বা সরকারি অফিসে দীর্ঘসূত্রতার কথা ধরুন। একজন কর্মজীবী মানুষের প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা জ্যামে নষ্ট হওয়া মানে তার উৎপাদনশীলতা নষ্ট হওয়া। এই সময়টা যদি তিনি কাজে লাগাতে পারতেন, তবে তার আয় বাড়ত। রাষ্ট্র বা ব্যবস্থার ব্যর্থতার কারণে সাধারণ মানুষ তাদের জীবনের মূল্যবান সময় নামক মুদ্রাটি হারিয়ে ফেলছে, যার কোনো ক্ষতিপূরণ নেই। তারপরে হচ্ছে ডেটা বা ইন্টারনেটের চড়া মূল্য। বর্তমান ডিজিটাল যুগে ডেটা একটি মুদ্রা। বাংলাদেশের ইন্টারনেটের মেয়াদ এবং উচ্চ মূল্য অনেক ক্ষেত্রে শোষণমূলক। অনেক সময় মোবাইল অপারেটররা এমন সব প্যাকেজ দেয় যা সাধারণ মানুষের প্রয়োজন নেই, অথবা মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা কেটে নেয়। ডিজিটাল শিক্ষা বা ফ্রিল্যান্সিং করতে চাওয়া একজন তরুণের কাছ থেকে এভাবে বাড়তি মুনাফা লুটে নেওয়া হয়। তারপরে হচ্ছে সিন্ডিকেট সার্টিফিকেট ও লাইসেন্স। বিভিন্ন পেশাজীবী বা ব্যবসায়িক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে মধ্যস্থভোগী বা দালাল চক্র থাকে, তারা একটি কৃত্রিম বাধা তৈরি করে। ড্রাইভিং লাইসেন্স বা ট্রেড লাইসেন্স করতে গেলে দালালের মাধ্যমে যে বাড়তি টাকা দিতে হয়, সেটিও একটি শোষণকারী মাধ্যম। টাকা ছাড়া ফাইল না নেওয়া, এই সংস্কৃতি সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়। সারসংক্ষেপে, বাংলাদেশের শোষণ শুধু সরাসরি টাকার মাধ্যমে হয় না, বরং ঘুষ, দালালি, সময়ের অপচয়, নীতিমালার মারফেস, এই সব কিছুই জনগণের সম্পদ এবং মানসিক শান্তি শুষে নেওয়ার হাতিয়ার হিসেবে কাজ করছে। বিদেশি মুদ্রা ডলার কিভাবে আপনাকে শোষণ করে? বিদেশি মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলার, বর্তমান বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সাধারণ মানুষকে শোষণের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো সরাসরি ডাকাতি নয়, বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে ঘটে।
ডলারের মূল্য বৃদ্ধি, আমদানিকৃত মুদ্রাস্ফীতি। বাংলাদেশ তেল, গ্যাস, সার এবং অনেক নিত্যপণ্য বিদেশ থেকে ডলারে কেনে। যখন আন্তর্জাতিক বাজারে দেশীয় সংকটের কারণে ডলারের দাম বেড়ে যায়, যেমন 85 টাকার থেকে এখন 115 থেকে 120 টাকা হওয়া, তখন আমদানিকারক পণ্য কিনতে বেশি টাকা খরচ করতে হয়। ব্যবসায়ী বা সরকার এই বাড়তি টাকা খরচ নিজের পকেট থেকে দেয় না, তারা চাল, ডাল, তেল, বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়। ফলে আমেরিকান মুদ্রানীতির কারণে বাংলাদেশের একজন রিক্সা চালক বা নিম্নবিত্ত মানুষ বেশি দামে আলু, তেল কিনতে হয়। একেই বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন। তারপরে হচ্ছে বৈদেশিক ঋণের ফাঁদ ও সুদ পরিশোধ। বাংলাদেশ বিশ্বব্যাংক, IMF এবং বিভিন্ন দেশ থেকে ডলারে ঋণ নেয়। এই ঋণ যখন শোধ করতে হয় তখন তা ডলারেই করতে হয়। যদি লোন নেওয়ার সময় $1 সমান 80 টাকা এবং শোধ করার সময় তা হয়ে যায় $1 সমান 120 টাকা, তবে বাংলাদেশকে অতিরিক্ত 50% টাকা বেশি দিতে হচ্ছে। এই বাড়তি টাকা সরকার জনগণকে ট্যাক্স থেকে দেয়। অর্থাৎ যে টাকা দিয়ে দেশে নতুন হাসপাতাল হতে পারত, সেই টাকা চলে যাচ্ছে বিদেশি ঋণের সুদ আর ডলারের বাড়তি দাম মেটাতে। মানে সেই টাকা চলে যাচ্ছে যতটুকু বিদেশি ঋণ, তা বিদেশি ঋণে, আর বাকিটা চলে যাচ্ছে আমেরিকানদের পেটে। তারপরে হচ্ছে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স শোষণ। বাংলাদেশের লাখ লাখ মানুষ বিদেশে হাড়ভাঙ্গা খাটুনি করে রিয়াল, দিনার, ডলার আয় করেন, কিন্তু তারা যখন এই টাকা দেশে পাঠান তখন তারা মাস্ক পথে শোষিত হন। আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানিগুলো চড়া কমিশন কেটে নেয়। এছাড়া অফিসিয়াল রেট এবং হুন্ডির রেটের পার্থক্যের কারণে একজন শ্রমিক তার গ্রামের বিনিয়োগের অর্জিত অর্থের পূর্ণ মান পান না। প্রবাসীরা বিদেশে শ্রম দিচ্ছেন, কিন্তু সেই শ্রমের প্রকৃত আর্থিক সুফল ভোগ করছে বড় বড় বিদেশি ব্যাংক ও দেশি মধ্যস্বত্ব ভোগীরা। তারপর হচ্ছে ফরেন রিজার্ভ ও মুদ্রার অবমূল্যায়ন। যখন কোনো কারণে দেশের ডলার রিজার্ভ কমে যায় তখন টাকার মান কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ডিভ্যালুয়েশন করা হয়। টাকার মান কমে যাওয়া মানে হলো আন্তর্জাতিক বাজারে তুলনায় আপনার পকেট থাকা টাকার শক্তি কমে যাওয়া। আপনার জমানো 1 লাখ টাকা দিয়ে আগের যে পরিমাণ জিনিস কেনা যেত, টাকার অবমূল্যায়নের পরে এখন তার চেয়ে অনেক কম পাওয়া যায়। আপনার টাকা আপনার কাছে আছে, কিন্তু তার ক্রয় ক্ষমতা চুরি হয়ে গেছে। অর্থাৎ 1 লাখ টাকায় আপনি যা কিনতে পারতেন, এখন 60,000 টাকায় আপনি, এখন 1.5 লাখ টাকা আপনি তা কিনতে পারবেন, এরকম। তারপরে হচ্ছে বিদেশি কোম্পানির মুনাফা পাচার। বাংলাদেশে অনেক বহুজাতিক কোম্পানি ব্যবসা করে, তারা পণ্য বিক্রি করে বাংলাদেশের টাকায়, কিন্তু মুনাফা নিয়ে যায় ডলারে। এই কোম্পানিগুলো যখন দেশ থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে চলে যায় তখন স্থানীয় বাজারে ডলারের সংকট তৈরি হয়। এই সংকটের ফলে আবার জিনিসের দামও বাড়ে এবং সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। বৈশ্বিক শোষণ থেকে বাঁচার কৌশল। শোষণমূলক অর্থনৈতিক কাঠামো থেকে পুরোপুরি মুক্তি পাওয়া ব্যক্তিগত পর্যায়ে কঠিন হলেও কিছু কৌশল, পদক্ষেপ বা ফাইন্যান্সিয়াল ট্রিক্স খাটিয়ে আপনি এর প্রভাব থেকে নিজেকে অনেকটা মুক্ত রাখতে পারেন। নিচে বাস্তবসম্মত কিছু উপায় দেওয়া হলো। যেমন মুদ্রাস্ফীতিকে হারানোর কৌশল। টাকা শুধু ব্যাংকে জমিয়ে রাখলে মুদ্রাস্ফীতির কারণে তার মান দিনে দিনে কমতে থাকবে। আপনার জমানো টাকা এমন কোথাও বিনিয়োগ করেন যার রিটার্ন মুদ্রাস্ফীতি হারের চেয়ে বেশি। বাংলাদেশের সঞ্চয়পত্র, ভালো মানের কোম্পানির ব্লু চিপ শেয়ার যা নিয়মিত ডিভিডেন্ড দেয়, দীর্ঘমেয়াদে আপনার টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখা সাহায্য করে। আরেকটা হচ্ছে লায়াবিলিটি কমিয়ে অ্যাসেট বাড়ানো। শোষণের প্রধান হাতিয়ার হলো মানুষকে ভোক্তা বানিয়ে রাখা। দামি ফোন, গাড়ি বা শৌখিন জিনিসের পেছনে টাকা খরচ না করে এমন কিছু কিনুন যা আপনার ভবিষ্যৎকে টাকা এনে দেবে, যেমন জমি, সোনা বা দক্ষতা বৃদ্ধি। মনে রাখবেন, শোষিত হয়ে তারাই যাদের আয়ের চেয়ে ব্যয়ের দায় বেশি। অর্থাৎ 100 টাকা আয় করলে আপনার 120 টাকা ব্যয় হয়ে যায়, তারাই শোষিত হয়। ঋণের ফাঁদ থেকে দূরে থাকা। ব্যাংক বা কিস্তিতে পণ্য কেনার অনেক সময় শোষণের মাধ্যম হয়ে দাঁড়ায়। ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি ঋণ নিতেই হয় তবে কেবল একমাত্র এমন কাজে নিন যা আপনাকে আয় বাড়াবে, যেমন ব্যবসা। কোনোভাবে ভোগের বা ভ্রমণ বা বিয়ের জন্য লোন নেবেন না। তারপরে হচ্ছে ডিজিটাল মুদ্রা ও ফ্রিল্যান্সিং। যেহেতু ডলারের দাম বাড়লে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই এই সংকটকে সুযোগ পরিণত করার চেষ্টা করুন। দেশীয় টাকার আয়ের পাশাপাশি যদি বিদেশি মুদ্রা যেমন ফ্রিল্যান্সিং বা রিমোট জব সামান্য কিছু আয় করা যায়, তবে ডলারের দাম বাড়লে আপনি আর্থিক ক্ষতি হবে না, বরং লাভ হবে। এটি বৈশ্বিক শোষণ থেকে বাঁচার একটি কার্যকরী ঢাল।
আর্থিক সাক্ষরতা। শোষণের বড় কারণ হলো সাধারণ মানুষ অর্থনৈতিক মারফেজ বোঝে না। চক্রবৃদ্ধি মুনাফা, ট্যাক্স ফাইল করার এবং স্টক মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেমন আর্নিং পার শেয়ার, নিট অ্যাসেট ভ্যালু সম্পর্কে জানুন। যারা এসব বোঝেন তাদের সহজে সিন্ডিকেট বা ব্যাংক কেলেঙ্কারি ফাঁদে ফেলা যায় না। তারপর হচ্ছে ছোট ছোট সমবায় কমিউনিটি সেভিং। প্রাতিষ্ঠানিক ব্যাংক বা চড়া সুদের এনজিওর উপর নির্ভরতা কমাতে কমিউনিটি ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা, বিশ্বস্ত বন্ধু বা সহকর্মীদের নিয়ে ছোট সমবায় বা সঞ্চয় গ্রুপ তৈরি করা যেতে পারে। এতে করে বিপদে পড়লে চড়া সুদে লোন না নিয়ে নিজেদের জমাকৃত টাকা দিয়ে একে অপরের সাহায্য করা যা প্রাতিষ্ঠানিক শোষণ থেকে মুক্তি দেয়। তারপর হচ্ছে ভোক্তা হিসেবে সচেতন হওয়া। সিন্ডিকেটের প্রভাবে কমাতে সাধারণ মানুষ একাত্মতা প্রয়োজন। যখন কোনো পণ্যের দাম সিন্ডিকেট করে বাড়ানো হয় তখন সাময়িকভাবে সেই পণ্যের বিকল্প ব্যবস্থা করা বা ব্যবহার কমিয়ে দেওয়া বা জনগণকে সম্মিলিত বয়কটের সিদ্ধান্তে ভাঙ্গার অন্যতম বড় শক্তি হয়ে যায়। জ্ঞানই নিরাপত্তার দেয়াল। একটা মূল কথা, টাকা সম্পর্কে জ্ঞান আপনার জন্য নিরাপত্তার দেয়াল হিসেবে কাজ করে। আপনি যত বেশি বিনিয়োগ এবং অর্থ ব্যবস্থা সম্পর্কে জানবেন, শোষণের প্রতিটি ছিদ্রপথ আপনার কাছে ততটা বেশি স্পষ্ট হবে। আর্থিক স্বাধীনতা। টাকা কিভাবে কাজ করে তা জানলে আপনি অভাবের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী জীবনযাপন করতে পারবেন। 2 হচ্ছে মুদ্রাস্ফীতি মোকাবেলা। টাকা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি শিখবেন কিভাবে বিনিয়োগের মাধ্যমে ক্রয় ক্ষমতা কমার ক্ষতি সামাল দেওয়া যায়। তারপরে হচ্ছে সম্পদ সৃষ্টি। যারা টাকার মনস্তত্ত্ব এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানেন তারা সীমিত আয় দিয়েও দীর্ঘমেয়াদী বড় সম্পদ গড়তে পারেন। ঝুঁকি ব্যবস্থাপনা। জরুরি তহবিলের গুরুত্ব এবং বীমার প্রয়োজনীয়তা জানলে যে কোনো আর্থিক সংকটে আপনি দিশেহারা হবেন না। তারপর হচ্ছে সঠিক সিদ্ধান্ত। লোন বা ক্রেডিট কার্ডের মারফেজ বোঝা এবং ভালো ঋণ ও মন্দ ঋণের পার্থক্য করতে পারা আপনার ভবিষ্যতে ক্রেডিট স্কোর বা মানসিক শান্তির জন্য অপরিহার্য। টাকা আপনার জীবনে মালিক হতে পারে, আবার আপনার দাসও হতে পারে। আপনি যদি টাকা সম্পর্কে না জানেন তবে টাকা আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, আর যদি আপনি এটি সম্পর্কে জানান তবে আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে আরেক পর্বে। আল্লাহ হাফেজ।